ক্লাস পর্যন্ত আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ফ্রিকশনের ফলে কি কি ধরনের প্রবলেম গুলো হয়, রাইট? আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ইফেক্ট অফ ফ্রিকশন ইন ডিফারেন্ট স্টেজ অফ এক্সেল প্রসেস। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষার জন্য, খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ ঠিক আছে। যদি আমরা বলা থাকে ইলাবোরেট দ্য ইফেক্ট অফ ফ্রিকশন ইন ডিফারেন্ট স্টেজ অফ এক্সেল প্রসেসিং, তাহলে তিনটা স্টেজ, আমরা কয়টা স্টেজের কথা বলবো? তিনটা স্টেজ নিয়ে। একটা হচ্ছে ফাইবার স্টেজ, দুটো হচ্ছে ইয়ান স্টেজ, আর একটা হচ্ছে ফেব্রিক স্টেজ। দেখো ফাইবার স্টেজে যেটা বলা হচ্ছে যে ফাইবার হেল্পস ইন ড্রয়িং এন্ড ড্রাফটিং। ড্রয়িং এন্ড ড্রাফটিং সম্পর্কে আমরা ধারণা আছে, ড্রয়িং কি ড্রয়িং হচ্ছে স্যার ওই যে নীলের হুক থাকে, হুকের ভিতরে বা বচক্র যেটাকে বলি আমরা, সেটার ভিতর দিয়ে হচ্ছে ফাইবার বা ইয়ারকে পাস করে হচ্ছে ড্রয়িং। আর ড্রাফটিং হচ্ছে টার্নপত্র বা এটাকে আমরা ড্রাফটিং জোন হচ্ছে তিনটা ভাবে থাকে, মিডল ব্যাক রোলার, মিডল রোলার, ফ্রন্ট রোলার। সো এই তিনজনের মধ্যে হচ্ছে মানে একটা স্পেসের মধ্যে দিয়ে যেতে যায় সেটাকে বলা হয়। প্রথম রোলার থেকে মিডল রোলারে টার্ন বেশি থাকে, তো এইভাবে আসলে ড্রাফটিং হয়। তো তারপর আরেকটা জিনিস আছে, দেখো যে ফ্রিকশন ও দুই নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো বলা আছে যে ফ্রিকশনাল ফোর্স ওয়ার্ক টুগেদার ইন ফাইবার ইনটু দ্য ইয়ার। কি বলা আছে বলো তো? ফ্রিকশনাল ফোর্স ওয়ার্ক টুগেদার দ্য ফাইবার ইনটু দ্য ইয়ার, মানে অর্থাৎ একসাথে অপেক্ষা করে প্রেসার করা। অর্থাৎ এই যে ফাইবার থেকে যে আমরা ইয়ার্ন তৈরি করলাম, কি করলাম বলতো? ফাইবার থেকে যে ইয়ার্নটা তৈরি করেছি, ফাইবার থেকে ইয়ার্ন ছাড়া তখন কি ছিল? র ম্যাটেরিয়ালস, তারপর কি ফাইবার থেকে ইয়ার্ন। তখন কি হয়? একটা ফ্রিকশন দেওয়া হয়েছে, মানে ফোর্স প্রয়োগ করা হয়েছে যেটা হোল্ড করে আর কি। অর্থাৎ আমরা যদি সার্কুলার মিটিং মেশিন দেখে থাকি তাহলে দেখবো যে কি বলতো, একটা গাইডের মধ্যে দিয়ে কিন্তু সুতাগুলো ইয়ার্নের মধ্যে আসে, ওটার উপর কিন্তু ফোর্স প্রয়োগ করা হচ্ছে না, টান দিয়ে আছে, প্রত্যেকটার সাথে আরেকটা কি রিলেটেড যুক্ত করে দেওয়া আছে। তোমরা দেখলে বুঝতে পারবে সেই কথাটা কিন্তু বোঝানো হয়। তারপর সেটা ডায়ার মাধ্যমে ক্যাপ থেকে ক্যাপের মধ্যে দিয়ে নিজের রাইট। অর্থাৎ একটা ইন্ডিকেটর আছে, দেখো যে কোনটাতে সুতা ছিঁড়ে গেল সেখানের মধ্যে আলোচিত হবে ইন্ডিকেটর ব্যবহার করা। আর একটা জিনিস করে সেটা হচ্ছে ফাইবার ক্ষেত্রে ফাইবার ফ্রিকশন ক্যান লিড টু ড্যামেজ অন ফাইবার সারফেস। অর্থাৎ ফ্রিকশনটা যদি বেশি হয় সেটা কি হয় বলতো? ফাইবারে ড্যামেজ ঘটে। সেই কথাটা আমরা অলরেডি বলে ফেলেছি। ইয়ার স্টেজের ক্ষেত্রে কি হয় বলতো? এখানে একটা কথা আছে টিউনিং স্পিনিং। স্পিনিংটা কাকে বলে বলতো? স্পিনিং কি আসলে? স্পিনিং হচ্ছে স্যার সুতা তৈরির সর্বশেষ ধাপ। অর্থাৎ ফাইবার থেকে ইয়ার্ন তৈরির প্রসেস কি বলা হয় বলতো? স্পিনিং বলা হয়। ফ্রিকশন কজেস নেট ফর্মেশন। নেট নিয়ে আমরা আলোচনা করেছি, নেট মানে কি? সেটাকে বলা হয় নেট ফর্মেশন। আর একটা জিনিস বলছিলাম যে ফ্রিকশন মেক্স মোর ক্লিন ইয়ার্ন। তোমরা খেয়াল করে দেখবা সার্কুলার মেশিনে একটা ফ্যান ব্যবহার করা হয়। হ্যাঁ ফ্যান ঘুরে তিনটা থাকে, তিন মাথায় তিনটা থাকে, কেন বলতো? স্যার ডাস্ট প্রস্তুত করার জন্য। ওই যে কাপড়ের উপরে যখন কোনো একটা ডাস্ট ড্রপ করে এই জন্য ব্যবহার করা হয়। তারপর বলছে যে ফ্রিকশন ইনক্রিজেস ইয়ার্নেস। ইয়ার্নেস সম্পর্কে বলছিলাম যে এক্সট্রা শুধু ফাইবার এক্সট্রা যে সুতাগুলো ওঠে সেগুলোকে বলা ইয়ার্নেস, সেগুলো বৃদ্ধি করে। তারপর বলা আছে ইউনিফর্ম টেনশন ক্যান বি মেইনটেইন ডিউরিং ওয়েন ইউ আর বিকজ অফ ফ্রিকশন। এখন দেখো ইউনিফর্ম টেনশন বলতে কি বোঝানো হয়েছে? আরেকটা ওয়ার্ড সেটা হচ্ছে ইউনিফর্ম। ইউনিফর্ম বলতে কি বোঝানো হয়েছে? ইউনিফর্ম মানে তো স্যার আমাদের পোশাক না, ইউনিফর্ম টেনশন। ইউনিফর্ম টেনশন মানে হচ্ছে বোঝানো হয়েছে নির্দিষ্টতা। ইয়েস, নির্দিষ্টতা। অর্থাৎ আমি যে বলছিলাম যে ফ্রিকশনটা বেশিও হওয়া যাবে না, বেশি কমও হওয়া যাবে না, একটা মাঝামাঝি জায়গা, সেটাকে বলা হয় ইউনিফর্ম টেনশন। ক্লিয়ার? সেই জিনিসটা কথা বলা হচ্ছে। নাম আছে আরেকটা আছে ফেব্রিক স্টেজ। ফেব্রিক স্টেজে কি হয়? ফেব্রিক স্টেজে যেটা হয় যে ইনক্রিজ লাস্টার এন্ড স্মুথনেস অফ দ্য ইয়ার্ন অফ দ্য ফেব্রিক। লাস্টারটা বাড়ে, উজ্জ্বলতা বাড়ে, ঠিক আছে? আর একটা জিনিস করে দেখো ফেব্রিক ফিলিং ডিপেন্ড অন ডিফারেন্ট টাইপস অফ ফ্রিকশন। এই ফিলিংসটা কি কি নির্ভর করে বলো তো? এখন তোমাদের আমি একটা বলছিলাম ববিনের একটা एग्जांपल দিছিলাম, রাইট? ববিন সুতাটা যদি বেশি ভাবে জড়ানো হয় উইন্ডিং এ তাহলে এটা মজবুত থাকে, এটা খুলে আসে। এটা কথা বলছিলাম। এখন সফট হবে নাকি হার্ড হবে এটা তুমি দেখলে বুঝতে পারবে না। এটা কিন্তু ফ্রিকশনের উপরে ডিপেন্ড করে। যখন তুমি হার্ড ওয়েল্ডিং এর মেশিনটা চালাও, যখন সুতাটা চলে বোঝা যায় না সুতার কি স্মুথনেস কখন বাড়ে, বা সুতা বলছিলাম তোমাদের মনে আছে কিনা এখানে একটা মোম ইউজ করা হয়, পাস হয়, বলছিলাম সিলিকন ইউজ করি আমরা, সিলিকন ইউজ করো, বলছিলাম কি না বলতো এগুলো ইউজ করা হচ্ছে। এই রিজনটা হচ্ছে এটা হলো একটা ফ্রিকশন। ঠিক আছে? তারপর একটা জিনিস দেখো লাস্ট একটা কথা বলা আছে যে ফ্রিকশনটা কি করে বলতো? ফ্রিকশনটা যেটা করে যে হাই ফ্রিকশন কজেস লো হ্যান্ডেল প্রপার্টিজ অফ ফ্রিকশন। অর্থাৎ
হচ্ছে যদি ফ্রিকশনটা কি হয় খুব বেশি পরিমাণে হয় ফেব্রিকের হ্যান্ডেল প্রপার্টিজ গুলো নষ্ট হয়ে যায়। হ্যান্ডেল প্রপার্টিজ এর মধ্যে একটা হচ্ছে স্ট্রেংথ। শুধু যদি বেশি ছিঁড়ে যায় স্ট্রেংথ কমে গেল না, একটু দিন ছিঁড়ে যাবে। তো যদি ফ্রিকশনটা বেশি হয় তাহলে হ্যান্ডেল প্রপার্টিজটা নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই তিনটা স্টেজ সম্পর্কে তোমাদের ভালোভাবে পড়তে হবে। ক্লিয়ার? তারপরে দেখো এটা একটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফ্যাক্টর এফেক্টিভ ফ্রিকশনাল ফোর্স। এই ফ্রিকশনাল ফোর্সের উপর কি কি ফ্যাক্টর ডিপেন্ড করে, এক কথা নামগুলো জানলেই হবে। একটা হচ্ছে নাম্বার অফ কন্টাক্ট পয়েন্ট, দুটো হচ্ছে স্টেলার সারফেস, ক্রস সেকশনাল শেপ, টেম্পারেচার, ইফেক্ট অফ ওয়াটার, ফাইবার ওয়েট, স্প্রেড অফ। এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনটা হচ্ছে কি বলতো? ইম্পর্টেন্ট ইনফরমেশনটা হচ্ছে টেম্পারেচারের কথা বলা আছে। কি বলা আছে বলতো? টেম্পারেচারের কথা বলা আছে। এই টেম্পারেচারের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। কেন বলতো? কারণ আমি জানি প্রথম যদি আমি ডাইং করি তাহলে কতটা করব? 60। পলিস্টার যদি ডাইং করি তাহলে কতটা করব? 135। যদি আমি লাইন ডাইং করি তাহলে কতটা করব? 98, রাইট? এখন প্রত্যেকটার উপরে কি হবে বলতো? প্রত্যেকটার উপরে এক একটা ইফেক্ট ডিপেন্ড করবে, রাইট? ঠিক আছে না? এই জিনিসগুলো একটু কি হইছে এটা বলতেছিলাম আর কি, টেম্পারেচারের উপর ওটা ডিপেন্ড করে, রাইট? প্রথম হচ্ছে 60, পলিস্টার হচ্ছে 135, ডায়াল হচ্ছে 98। সো এটার উপরে কোনো ফ্রিকশন ডিপেন্ড করে। আমরা 60 তে যেটা লাইন করতেছি 135 এ একটা এক রকম, এজন্য টেম্পারেচার কনসেপ্ট বলা হয়েছে। আর এটা যদি বলা হয় ওয়েল কন্টাক্ট এন্ড ভিসকসিটি, যেমন আমরা দেখি যে ওয়েলটা আমরা ব্যবহার করি, কেন ব্যবহার করি বলতো? সাইকেল চালাচ্ছি, সাইকেলের মেশিনের ব্যবহার করি না। হ্যাঁ, মেশিনের ব্যবহার করি। সাইকেলে আমাদের যে চেইন আছে, চেইন আমরা দেই না। তারপর হচ্ছে মোটরসাইকেলের যে বাইকের মধ্যে দেই চলে স্মুথলি পাস করার জন্য, অর্থাৎ যে ফ্রিকশনটা হয় এই ফ্রিকশনটা যেন দূর হয়। আমরা একটু পরে দেখব যে ফ্রিকশনটা কিভাবে দূর করা যায়। তার মধ্যে একটা হচ্ছে এই ওয়েল ব্যবহার করে, লুব্রিকেশন ব্যবহার করে। ক্লিয়ার এই জিনিসটা? এখন আসলে যে লুব্রিকেশনটা আসলে কি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, খুব ভালো করে করতে হবে যে লুব্রিকেশন কি আসলে। এবং স্যার এটা লিকুইড টাইপ না স্যার? এই যে ওয়েল, ফ্যাট, ওয়াক্স এগুলো কথা বলতে বোঝানো হয়েছে। ওয়েল তারপরে যে সিলিকন লুব্রিকেটর। তাহলে লুব্রিকেশনটা কি? লুব্রিকেশনটা হচ্ছে এই যে ফ্রিকশন হচ্ছে, এই ফ্রিকশনটা দূর করার জন্য আমরা কি ব্যবহার করি বলতো? ওয়েল ব্যবহার করতেছি, ইমলশন ব্যবহার করতেছি, ফ্যাট ব্যবহার করতেছি, এগুলো ব্যবহার করে লুব্রিকেশনটা করব। ঠিক এখানে বলা আছে দেখো, আরেকটা জিনিস আছে, লুব্রিকেশনটা আরেকটা জিনিস কমায়। কি কমায় বলতো? স্ট্যাটিক ইলেকট্রিসিটি কমায়। আমাদের আমি বলছিলাম মনে হয় যে এটার সাথে কি কানেক্টেড বলতো? এটার সাথে ফ্রিকশন কানেক্টেড। যদি ফ্রিকশন বেশি হয় স্ট্যাটিক চার্জ বেশি হবে, বা আমাদের স্ট্যাটিক চার্জটা কমানো দরকার। তাহলে লুব্রিকেশনটা যেটা হয় যে ফ্রিকশনটা আছে সেই ফ্রিকশনটা কমায় দেয় কিসের মাধ্যমে বলতো? ওয়েল, ইমলশন এগুলোর মাধ্যমে। আরেকটা জিনিস হচ্ছে কি স্ট্যাটিক ইলেকট্রিসিটিও কমায় দেয়। ক্লিয়ার? বুঝেছো? এখন আসলে ইফেক্ট অফ লুব্রিকেন্ট অন ফেব্রিক। তার মধ্যে অনেকগুলো আছে, যেমন দেখো নাম্বার 3 যেটা অলরেডি আমরা বলছিলাম যে ফ্রিকশনাল ফোর্স ইজ ইনক্রিজ when excess amount of lubrication is used on air surface, when excess oil contact excess area crosses over the frictional force is increase. অর্থাৎ ওই যে বললাম সার্কুলার মেকিং মেশিনে একটা গাইড থাকে, গাইডের মধ্যে সুতাগুলো পাস করা সে কথা বোঝানো হয়েছে। সেখানে কি বেশি ফ্রিকশনের সৃষ্টি হয় না? যদি স্পিডটা বেশি থাকে তখন কি হবে? ফ্রিকশনের সৃষ্টি হবে কিনা সেই জিনিসটা কথা বোঝানো হয়েছে। আর লুব্রিকেন্ট কোথায় কোথায় ব্যবহার করা হয়, এই ব্যবহারের ফলে আরেকটা জিনিস আছে, তো ফাইবার টু ফাইবার ঘর্ষণ হতে পারে অথবা ফাইবার টু মেটালের মধ্যে ফ্রিকশনটা হতে পারে। শুধু ফাইবার আর ফাইবারের মধ্যে ফ্রিকশন হয় এমন কিন্তু না, ফাইবার আর মেটালের মধ্যে ফ্রিকশনটা হতে পারে। সেটা ক্ষেত্রে কি হয়? র কটনে কিন্তু ভ্যালু দেয় কত? 0.25, আর স্কাওয়ারের ক্ষেত্রে কত দিবে? 0.7, আর লুব্রিকেন্টস এর কটন আর স্টিল দিবে হচ্ছে কত? 0.1 0.35। এই জিনিসগুলো একটু দেখলেই হবে, হ্যাঁ তেমন কিছু না। এখন আসো ডিমেরিট অফ ফ্রিকশন অন টেক্সটাইল ম্যাটেরিয়াল। অলরেডি আমরা জানি, এটা খুব ভালো করে পড়তে হবে তোমাদের জন্য। ডিমেরিট অফ ফ্রিকশন অন টেক্সটাইল ম্যাটেরিয়ালস, ডিমেরিট গুলো আসলে কি? অলরেডি আমরা জানি যে কজেস নেভস ফর্মেশন, NEP, হ্যাঁ এটা NEP, নেভ ফর্মেশন অলরেডি জানি। নেভ ফর্মেশন তারপর কি বলছে বলো তো? যদি হাই স্ট্যাটিক ফ্রিকশন হয় তাহলে কি হবে? ইয়ারের রেডিয়াসটা বেশি হবে। কারণ কি বলো তো? স্ট্যাটিক চার্জ যত বেশি হবে ইয়ারের সুতা ছেড়ে যাওয়ার সম্ভাবনা তত বেশি। তারপর ফ্রিকশনাল ফোর্স ইজ হাই, হ্যান্ডেল প্রপার্টিজ কি হয়ে যাবে? লো হয়ে যাবে, অলরেডি আমরা জানি। তারপর ফ্রিকশন
generate temperature, therefore still it is developed. When it has dust start, the material become dirty, right? যখন static electricity সৃষ্টি হবে ফ্রিকশনের ফলে ডার্ট আর ডাস্ট গুলো থাকবে, সেই ডার্ট আর ডাস্ট গুলো কি হবে, আর যাবে না, সরা যাবে, এগুলো কাপড়ের সাথে মিশে যাবে। তারপর কি বলা আছে বলতো, ফ্রিকশন ইনক্রিজ এয়ার ড্রাইনেস, অলরেডি আমরা জানি যে ড্রাইনেস গুলো বাড়ায় দেয় ফ্রিকশন, মানে এক্সেস সুতাগুলো বেশি আসে। আর এটা হচ্ছে ফ্রিকশন ওন আউট পার্ট অফ দ্য মেশিন। এই যে মেশিন 24 আওয়ার্স চলতেছে, এই মেশিনে ক্ষয় হয়ে যাবে, ওন আউট পার্ট মেশিনে ক্লিয়ার। যদি পরীক্ষা থাকে ইলাবোরেট দ্য ডিফারেন্ট অফ ফ্রিকশন অফ টেক্সটাইল ম্যাটেরিয়াল, তাহলে এই জিনিসগুলো লিখে দিতে হবে, ক্লিয়ার। Friction causes nest formation. Number 2, high friction causes high breakage of yarn needle weaving. Friction causes high handle properties low হয়ে যাবে। Friction generate temperature, therefore stability develop. It has dust, dirt, the material become dirty. তারপর হচ্ছে yarn hardness বাড়ে, আর এটা হচ্ছে মেশিনে ক্ষয় করে। এগুলো লেখা যাবে কিনা? লেখা যাবে? এভাবে লিখে দিও, ঠিক আছে? এখন আসো ফ্রিকশন মিনিমাইজেশন। কিভাবে মিনিমাইজ করা যায়? কিভাবে মিনিমাইজ করা যায় খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1 একটা বললাম লুব্রিকেশন ব্যবহার করতে। নাম্বার কি, এক নাম্বারটা কি বললাম বলতো, লুব্রিকেশন ব্যবহার করে। তাহলে আমার কি, যখন ফ্রিকশনটা বেশি হবে, যখন আমি ওয়েল দেব, তখন লুব্রিকেশনের মাধ্যমে আমি খুব সহজে ফ্রিকশনটা দূর করতে পারবো। তাহলে কিভাবে মিনিমাইজ করতে পারি? নাম্বার 1 দেখো, বায়োপ্রসেসিং উইথ লুব্রিকেশন দেখে নিবা। তাহলে লুব্রিকেশন যদি ব্যবহার করি, তাহলে ইয়ানের ব্রেকেজটা কি হয়ে যাবে বলতো, কমে যাবে, ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে বাই কেমিক্যাল ট্রিটমেন্ট। বাই কেমিক্যাল ট্রিটমেন্ট, এখানে অ্যাসিড এবং অ্যালকালি কথা বলা আছে। এখন আমরা জানি যে পিএইচ কাকে বলে বলতো, পিএইচ আমরা জানি কোন আর হচ্ছে ঋণাত্মক ঘনমাত্রার লগারিদমকে বলা হয় পিএইচ। পিএইচ এর ভ্যালু আমরা জানি 0 থেকে 14, 7 হচ্ছে নিউট্রাল, আর 7 এর যদি নিচে হয় তাহলে কি বলতো, অ্যাসিডিক, আর যদি মোর দ্যান 7 হয় তাহলে কি বেস। এখানে একটা কথা বলা হয়েছে দেখো, এখন ডাইনের জন্য পিএইচটা খুবই গুরুত্বপূর্ণ। এখন ধরো পিএইচটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যেটা বলি কটনের জন্য পিএইচ রাখতে হয় কত বলতো, 5.5 থেকে 6.5। এখন ধরো তুমি যখন ডাইন করতেছো, তখন দেখো পিএইচ এর মান ধরো 7s, কত আছে 7s, তাহলে কি ডাইন হবে? ডাইন হবে, শেড নষ্ট হয়ে যাবে। এজন্য যেটা করা হয়, এই যে পিএইচ এর ভ্যালুটা 7 হয়ে গেল, আমাকে তোমায় কত করতে হবে, 5.5 থেকে 6.5 এর মধ্যে। এটাকে কমানোর জন্য অ্যাসিড ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? অ্যাসিড ব্যবহার করা হয়। অ্যাসিড ব্যবহার করে পিএইচ এর ভ্যালুটা কমানো হয়। কোন অ্যাসিড ব্যবহার করা হয়? সেটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এইটা তো নরমালি অ্যাসিডই আছে, তাই না? কোথায়? না 7 হচ্ছে নরমাল, 7 এর থেকে কম মানে অ্যাসিড। এখন কথা হচ্ছে আমার 7 হচ্ছে নিউট্রাল, হ্যাঁ ভালো করে বুঝো। অটো ডাইন করার জন্য লাগবে 5.5 থেকে 6.5। আমার আছে কত, 7 তো নিউট্রাল, আমাকে কমাইতে হবে না আরো, তাহলে নিউট্রাল হবে, অ্যাসিড দিলেও হচ্ছে কমে যাবে, পিএইচ এর ভ্যালুটা কমে যাবে, এখন অ্যাসিডের উপর ঠিক আছে? ক্লিয়ার? এটা ব্যবহার করে করা হয়। আর নাম্বার 3 হচ্ছে বাই ফিনিশিং প্রসেস। বাই ফিনিশিং প্রসেস। ফিনিশিং কি আসলে? ফিনিশিং কি বলতো, সর্বশেষ অর্থাৎ প্রি-ট্রিটমেন্ট, ডাই, তারপর হচ্ছে ফিনিশিং। ফিনিশিং কেন করা হয়? ফিনিশিং করার উদ্দেশ্য হচ্ছে কাপড়ের সৌন্দর্য বর্ধন করার জন্য, কোয়ালিটিকে ইনশিওর করার জন্য। ফিনিশিং কয় ধরনের? ফিনিশিং দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। কি কি বলছিলাম? একটা আফটার ফিনিশিং, না, ফিনিশিং কয় ধরনের? দুই ধরনের। লেখো, ফিনিশিং হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে মেকানিক্যাল ফিনিশ, একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে মেকানিক্যাল ফিনিশ, একটা হচ্ছে মেকানিক্যাল ফিনিশ, অথবা আরেকটা নাম আছে, এর নাম হচ্ছে ফিজিক্যাল ফিনিশ, ফিজিক্যাল। আর দুই নাম্বারটা হচ্ছে কেমিক্যাল ফিনিশ। দুই নাম্বারটা কেমিক্যাল ফিনিশ। আবার মেকানিক্যাল ফিনিশিং এর অনেকগুলো আছে। মেকানিক্যাল ফিনিশিং এর মধ্যে ধাপগুলো হচ্ছে, একটা হচ্ছে ক্যালেন্ডারিং, এটা কি ক্যালেন্ডারিং। দুই নম্বরটা হচ্ছে রেজিং, দুই নম্বরটা কি রেজিং। তিন নম্বরটা হচ্ছে ব্রাশিং, ব্রাশিং। তারপর হচ্ছে চার নম্বর হচ্ছে সুইডিং, তারপর কম, আচ্ছা লেখছো, আরেকটা আছে ন্যাপিং। আর যদি কখনো বলা হয় কেমিক্যাল ফিনিশ, কেমিক্যাল
যেগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে অ্যান্টিস্ট্যাটিক ফিনিশ, অ্যান্টিস্ট্যাটিক ফিনিশ ফিনিশ। দুই নম্বরটা হচ্ছে ওয়াটার রিপ্লেন্ট, ওয়াটার রিপ্লেন্ট, ওয়াটার ক্লিয়ার। এখন যেটা করা হয় যে ফিনিশিং কেন ব্যবহার করা, ফিনিশিং ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এই ফিনিশিং গুলো ব্যবহার করলে আমাদের কি হয় বলতো, উজ্জ্বলতা বাড়ে। যেমন ধরো আরেকটা জিনিস করা, যেমন লেখা কাপড়ে তোমাদের বারবার एग्जांपल দেই, তোমরা স্ট্যান্ডার্ড মেশিনের নাম শুনছো রাইট, স্ট্যান্ডার্ড মেশিন ও স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এই মেশিনের কাজ হচ্ছে, একটা কাজ হচ্ছে হিট সেট করা, হিট সেট করা, আর একটা কাজ হচ্ছে জিএসএম কন্ট্রোল করা, আর একটা হচ্ছে জিএসএম কন্ট্রোল করা, আর একটা কাজ হচ্ছে কি বলতো, আর একটা কি সিঙ্গেজ কন্ট্রোল করা, সিঙ্গেজ ডাইমেনশনাল স্টেবিলিটি। অর্থাৎ ফিনিশিং এর মাধ্যমে কি করা হয়, ফ্রিকশনটাকে কমানো হয়, ফ্রিকশনে কমানো হয়। এই যে ফিনিশিং এ যেগুলো বলতেছো এগুলো কিন্তু কেমিক্যাল একটা প্রসেস, কেমিক্যাল যেমন যেটা বলতেছিলাম স্ট্যান্ডার্ড সেটা হিট সেট করে না। যেমন লেকড়া কাপড়, লেকড়া কাপড়ে তুমি কি করো বলো তো, ওই কাপড় যত দেখবা কাপড়ের উপর দিকে উঠতে থাকে, বাট লেকড়া কাপড়ে হিট সেট করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কাপড়টা ধরো আমি এর উপরে রাখলাম, কাপড়টা এর উপরে থাকে, হিট সেট থাকে। সো ফিনিশিং যদি না করা হয়, দেখো এখানে একটা জিনিস করা হয় মেকানিক্যাল ফিনিশিং, যেটা করা হয় যে আয়রন বা প্রেস করা হয়। তুমি চিন্তা করো কোন একটা কাপড় যখন তুমি ওয়াশ করো, ওয়াশ করার পর কাপড়টাকে তুমি কি করো বলতো, আয়রন করো, কেন করো, সোজা সোজা এটা সোজা করার জন্য। অর্থাৎ যেটা বলছো ক্রিজ মার্কেটে বলা হয়, কি বলা হয় বলতো, ক্রিজ ফর্মেশন হয়। সেই ক্রিজ ফর্মেশনটা কমানোর জন্য কি করা হয়, এটা করা হয়। তাহলে বুঝা গেছে? তাহলে আরেকটা জিনিস করা হয়, এই ফিনিশিং এ সফটওয়্যার ব্যবহার করা হয়। ফিনিশিং এ কি করা হয় বলতো, সফটওয়্যার ব্যবহার করা হয়। সফটওয়্যার ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে কাপড়ের সফটনেস বাড়ানো, কাপড়ের সফটনেস বাড়ানো হয়। ক্লিয়ার? কি বললাম বলতো, এই যে ফিনিশিং প্রসেসের কথা বলা হচ্ছে, এই ফিনিশিং প্রসেসে কিভাবে ফ্রিকশনটা কমায়, কিভাবে ফ্রিকশনটা কমায়, তার মধ্যে একটা রিজন হচ্ছে কি সফটওয়্যার ব্যবহার করা। সফটওয়্যার একটা কেমিক্যাল, যে কেমিক্যালটা ব্যবহার করলে কাপড়ের সফটনেসটা বৃদ্ধি পায়, কাপড় ফিলটা ভালো আসে, ফ্রিকশনটা ক্লিয়ার, ফিল হবে বেটার, হ্যাঁ ফিল হবে বেটার। সো হাউ টু মিনিমাইজ দ্য ফ্রিকশন ইন্টেন্সিটি, তাহলে তিনটা ওয়েতে, একটা হচ্ছে লুব্রিকেশন ব্যবহার করা, একটা হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট, নাম্বার 3 হচ্ছে কি বলতো, ফিনিশিং প্রসেস। ক্লিয়ার কি না, কোনো কোশ্চেন? ওকে ডান। এখন আসো এর মধ্যে আছে টাইপস অফ ফ্রিকশন, খুবই গুরুত্বপূর্ণ। স্ট্যাটিক ফ্রিকশন আর হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। পরীক্ষার মধ্যে পার্থক্য আসে স্ট্যাটিক ফ্রিকশন এবং কাইনেটিক ফ্রিকশন কি আসলে, ঠিক আছে? স্ট্যাটিক ফ্রিকশন এবং কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ডাইনামিক ফ্রিকশন। কাইনেটিক্স ফ্রিকশনের আরেকটা নাম আছে, সেটা কি বলতো, ডাইনামিক ফ্রিকশন। সেটা হচ্ছে নাম হচ্ছে ডাইনামিক 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 ফ্রিকশন, ডাইনামিক ফ্রিকশন। ক্লিয়ার? স্ট্যাটিক ফ্রিকশনটা কি আসলে আর ডাইনামিক ফ্রিকশন, তোমাদের পরীক্ষা যদি কখনো এরকম থাকে ডিফারেন্সিয়েট বিটুইন স্ট্যাটিক ফ্রিকশন এন্ড কাইনেটিক ফ্রিকশন, অথবা স্ট্যাটিক ফ্রিকশন এন্ড ডাইনামিক ফ্রিকশন, একই কথা কিন্তু কাইনেটিক্স এবং ডাইনামিক্স একই, যে কোনো একটা থাকতে পারে পরীক্ষা। সো কনফিউশন হতে পারে। ক্লিয়ার? এখন বলি যে স্ট্যাটিক ফ্রিকশন আসলে কি। ডাইনামিক মানে কি, ডাইনামিক মানে হচ্ছে গতিশীল, আর স্ট্যাটিক মানে স্থির অবস্থায় থাকে। অর্থাৎ ধরো এ আর বি দুটো বস্তু ইনিশিয়াল অবস্থায় যেটা ছিল সেটাকে কি বলা হয় বলতো, স্ট্যাটিক ফ্রিকশন। যখন তুমি এটার উপর ফোর্স প্রয়োগ করলা এবং বস্তুটা চলমান হলো, বস্তুটা সরণ করলো, তখন তাকে কি বলা হয়, ডাইনামিক ফ্রিকশন বলা হয়। ক্লিয়ার? এটার মধ্যে কি পার্থক্য সেটা আমরা একটু পরে দেখতেছি। ক্লিয়ার? তাহলে আমরা বুঝা গেছে তো স্ট্যাটিক এবং ডাইনামিক ফ্রিকশন কি। এখন দেখো ফ্রিকশনাল প্রপার্টিজ অফ টেক্সটাইল ফাইবার ডিপেন্ড করে কোন বিষয়গুলোর উপর, এটা এক নজরে একটু দেখে নিতে হবে কোন কোন বিষয়গুলোর উপরে ডিপেন্ড করে। একটা হচ্ছে কম্পোজিশন অফ দ্য ম্যাটেরিয়াল। অলরেডি আমরা জানি কম্পোজিশনের মধ্যে কি বুঝাইছিলাম বলো তো, যেমন পিসি এবং সিবিসি, রাইট? পিসি মানে কি, পলিস্টার কটন, মানে কি এটা একত্রে যে কম্পোজিশন সেটাকে বোঝানো হয়েছে। তারপর স্টেট অফ দ্য সারফেস অফ দ্য ম্যাটেরিয়াল, প্রেসার বিটুইন সারফেস টেক করা যায়, রিলেটিভ হিউমিডিটি, এরিয়া অফ কন্টাক্ট, ওয়াটার অ্যাবজর্পশন অফ ফাইবার, এই বিষয়গুলোর উপরে কিন্তু ফ্রিকশনটা ডিপেন্ড করে। এটা একটু দেখে নিও তোমরা। ক্লিয়ার? এখন আসো খুবই গুরুত্বপূর্ণ, ডিফাইন কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। ভালো করে করতে হবে, ডিফাইন কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। আমরা জানি এফ মানে কি বলতো,
F মানে হচ্ছে ফোর্স সমানুপাতিক বলা হয়েছে হচ্ছে n F সমানুপাতিক n বলা হয়েছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আমরা করতেছি কাকে বলে F মানে হচ্ছে ফোর্স n মানে বলা হচ্ছে নরমাল অথবা পারপেন্ডিকুলার ফোর্স এটা কি বলা হয় বলতো নরমাল অথবা পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার মানে হচ্ছে উল্লম্ব বরাবর যে ফোর্সটা প্রয়োগ করা সেটাকে বোঝানো হয় তাহলে F সমানুপাতিক n রাইট তাহলে কোন একটা বস্তুর যে বল তার কাজ সমানুপাতিক পারপেন্ডিকুলার অথবা নরমাল ফোর্সের সমানুপাতিক যদি হয় এই যে সমানুপাতিক চিহ্ন আছে এই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমি কি করব বলতো মিউ মিউ n এই মিউ কে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দেখা যায় দেখো এখন স্লাইডে দিয়ে দেখো বলা আছে দেখো frictional force is proportional to the normal or perpendicular of a material F সমানুপাতিক n F সমান mu n লেখা আছে এই নিউটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন F মানে হচ্ছে ফোর্স n মানে হচ্ছে পারপেন্ডিকুলার ফোর্স ক্লিয়ার যদি পরীক্ষা আসে পাওয়া যাবে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন তাহলে কি বলবো বলতো F সমানুপাতিক n সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে mu মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন n মানে ফোর্স n মানে হচ্ছে নরমাল অথবা পারপেন্ডিকুলার ফোর্স ক্লিয়ার পাওয়া যাবে এটাকে পরীক্ষায় থাকবে এখন আসলে অনেকগুলো মেথড মেজার করার জন্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মেজার করার জন্য অনেকগুলো মেথড ব্যবহার করা হয় কি করা হয় অনেকগুলো মেথড ব্যবহার করা হয় তার মধ্যে অনেকগুলো নামগুলো জানলেই হবে জাস্ট হিস্টেরিক ক্যাস্টার মেথড ডাইনামিক ক্যাস্টার মেথড বাকল এন্ড পোলার মেথড অ্যাবো এন্ড গাস্টন মেথড গোদারিক এন্ড অলিভার মেথড এই মেথডগুলো দিয়ে কি করা হয় বলতো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা মেজার করা হয় যদি পরীক্ষায় দুই মার্কসের জন্য থাকে করা যাবে জাস্ট নামগুলো লিখে দিতে হবে হ্যাঁ নামগুলো একটু লিখে দিতে হবে সবাই এটার মধ্যে অনেক বিস্তারিত আছে আমরা ডিটেইলসে যেহেতু আমাদের ডিপ্লোমা ব্যাচ আমরা কিন্তু সবটা শেষ করতে পারি না ঠিক আছে সো আমরা যতদূর সম্ভব আমরা টাচ করে করে যাই যাতে প্রত্যেকটা জিনিস তোমাদের মাথার মধ্যে থাকে ক্লিয়ার এখন আসো এই দুটো পড়লে আমাদের শেষ এখন দেখো স্ট্যাটিক ফ্রিকশনটা কি আসলে ভালো করে ধরো তাহলে হবে আমি যেটা আগে বললাম যে স্ট্যাটিক ফ্রিকশন এবং কি বললাম বলতো ডাইনামিক ফ্রিকশনের পার্থক্য এই দুটো বললে হবে দেখো প্রথম কথা বলা আছে দেখো স্ট্যাটিক ফ্রিকশন ইজ দ্য ফোর্স দ্যাট মাস্ট বি ওভারকাম টু begin sliding two object of fiber in contact it is dependent on the area of contact কারণ দেখো তোমাদের আমি বলছিলাম ফ্রিকশন হওয়ার জন্য দুইটা শর্ত কি বলছিলাম একটা হচ্ছে সারফেসের মধ্যে থাকতে হবে আর একটা আরেকটার এগেইনস্টে কাজ করবে তাহলে কিন্তু ফ্রিকশনের সৃষ্টি হবে এক হাতে কিন্তু ফ্রিকশন হয় দুই হাতে লাগে রাইট এখন দেখো static friction is equal or opposite to the applied loading force to a maximum force and no acceleration movement occur acceleration হচ্ছে ত্বরণ অর্থাৎ দেখো ইনিশিয়াল অবস্থা যদি তুমি এখানে থাকো যদি কোনো প্রকার ফোর্স না প্রয়োগ করে এরকম সরল ত্বরণ হবে না সেটাকে বোঝানো হচ্ছে কিন্তু static friction সেই কথাটা বলা হচ্ছে যে দেখো no acceleration or no movement occur below the maximum force এখন এটা হ্যামিল্টন নামে একটা বিজ্ঞানী আছে কি হ্যামিল্টন ল static friction is proportional to the normal of force during the surface to the earth একটু আগে আমরা দেখলাম যে এর সমানুপাতিক এটা আমরা জানি না কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন লিখছিলাম কিনা এখানে দেখো a s ব্যবহার করা হয়েছে s মানে হচ্ছে s maximum static frictional force আর mu s মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ static friction তাহলে আমি কি লিখতে পারি বলতো f s max equal to mu s into n মানে হচ্ছে আমি কত ম্যাক্সিমাম static ফোর্স প্রয়োগ করলাম কত কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন এটা হচ্ছে static friction ক্লিয়ার এটার সাথে আরেকটা পার্থক্য দেখো কাইনেটিক কি পার্থক্য কাইনেটিক মানে কি গতিশীল ডাইনামিক মানে গতিশীল তাহলে কি ব্যবহার করা আছে f কে ব্যবহার করা আছে এখানে কি বলা আছে দেখো kinetic force that must be overcome to continue sliding on most of the kinetic forces depend on sliding speed and is smaller than the static friction of coefficient opposite to the direction of motion also proportional to the normal force অর্থাৎ f কে equal to ukn অর্থাৎ তুমি চিন্তা করো এখানে যখন তুমি আমার বল প্রয়োগ করবা এই বলটা শুধু কি ওইদিকে যাবে আবার কিন্তু অপোজিট দিকেও আসবে অর্থাৎ কাইনেটিক ক্ষেত্রে বিরাট পার্থক্য হচ্ছে কাইনেটিকে যদি তুমি ফোর্স প্রয়োগ করো সেই ফোর্সটা শুধু সামনের দিকে যাবে এমন পিছনে আসতে পারে আমরা একটা নাম পড়ে আসছি f equal to m ও করছি রাইট জি স্যার f equal to minus m ও করছি তার রেজাল্টটা হচ্ছে কাইনেটিকের ক্ষেত্রে তুমি ফোর্স প্রয়োগ করতেছো এটা তো সামনে যাবে আবার পিছনে কিন্তু আসতে পারে কিন্তু স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে কি হবে বলো তো ওটা ওই অবস্থায় অবস্থান করবে তাহলে আমি এখান থেকে বলতে পারি দেখো আমি যদি স্লাইড নাও দেখি তাহলে আমি ভালো করে বলতে পারবো তাহলে স্ট্যাটিকের ক্ষেত্রে যে ফোর্সটা থাকবে সেটা হচ্ছে নিউট্রাল অবস্থা থাকবে বা কাইনেটিকের ক্ষেত্রে যে ফ্রিকশনের ফোর্স প্রয়োগ করা হবে সেটা কি অ্যাক্সেলারেশন হ্যাঁ
অ্যাক্সেলারেশন হবে মানে ত্বরণের সৃষ্টি হবে স্টেরিক ফ্রিকশনের ক্ষেত্রে কি হয় একটা সূত্র একটু আগে লিখে দিলাম কি বলতো F S max equal to mu s mu s n আর এটা কিন্তু কি আছে বলতো F K কে রাইট টু mu k mu K নিউ কে n এটা কি কথা লেখা যাবে এবার লেখা যাবে ওইটা 5 মার্কসের জন্য প্রশ্ন থাকবে তোমাদের ঠিক আছে যে ডিফারেনশিয়েট বিটুইন কিন্তু স্যার ম্যাথ করা লাগবে না শুধু না পার্থক্য লিখে দিলে হবে রেগুলার এগুলো সুন্দর করে লিখে দিলে হবে স্টেরিক ফ্রিকশন আর আয়োডিক ফ্রিকশন এই হলো তোমাদের ফ্রিকশন চ্যাপ্টার এখন তোমাদের ফ্রিকশন নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো ফ্রিকশন নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা আছে ঠিক আছে তাহলে ভিডিওটা